Huawei Nova সিরিজ একসময় অনেকেরই পছন্দের তালিকার শীর্ষে থাকতো। সেই জলুসটা যদিও কিছুটা হারিয়েছে গুগল সমস্যার কারণে, বাট Huawei নানাভাবে চেষ্টা করছে কামব্যাক করার বিভিন্ন ধরনের সলিউশনের মাধ্যমে। তার মধ্যে একটি হচ্ছে Huawei অ্যাপ গ্যালারি। আর রিসেন্টলি Huawei তাদের নতুন ফোন Huawei Nova 7i রিলিজ করেছে, যেটা মার্কেটে মোটামুটি ভালো মানের হাইপ তৈরি করেছে। এবং এই ফোনটি লঞ্চ করার সময় Huawei আমাদেরকে জানালো যে তাদের অ্যাপ সমস্যার সমাধানে একটি সলিউশন তারা নিয়ে আসছে। সেই সলিউশনটি কেমন হবে এটা আজকের ভিডিওতে দেখব। পাশাপাশি Huawei Nova 7i কেমন হবে আপনার জন্য, বা এই ফোনটি কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট হবে একজন বায়ারের জন্য, এই বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। Huawei Nova 7i একটি মিড রেঞ্জের ফোন, এর দাম হচ্ছে 29,999 টাকা। এবং এই দামে এই ফোনটি কেমন হবে এটিই আজকের আলোচনার বিষয়। সো শুরুতেই আমরা ডিজাইন এবং এর বিল্ড নিয়ে কথা বলি। ডিজাইনটি আমার কাছে ভালো লেগেছে, কারণ এটি বেশ ছোটোখাটো একটি ফোন, আপনি এক হাতে খুব কমফোর্টেবলি ইউজ করতে পারবেন এবং হাতে নিয়েও কমফোর্টেবল ফিল হয়, কারণ এই ফোনটির বডিটি হালকা একটু কার্ভড। এবং আমি একজন Huawei Nova 5T ইউজার, সেই কারণে এই ফোনটি আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ সেই ফোনটির মতোই এটি জাস্ট একটু লম্বা, বাকি সব সাইড থেকে মোটামুটি সেমই আছে। তবে এর বিল্ড ম্যাটেরিয়াল কমপ্লিটলি প্লাস্টিকের, এর ফ্রেমটিও প্লাস্টিকের, পেছনের যে ব্যাক পার্টটা আছে সেটাও প্লাস্টিকের। বাট প্লাস্টিকের হলেও বেশ গ্লসি, এটা দূর থেকে দেখলে অনেক সময় গ্লাস মনে হবে, বাট হাতে নিলে পরে বোঝা যায় যে এটা আসলে প্লাস্টিক। এবং গ্লসি হওয়ার কারণে বেশ ভালো রকমেরই ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট এটি, পাশাপাশি যদি কোনো ডাস্ট পড়ে সেটাও খুব ক্লিয়ারলি ভিজিবল হয়। এর আরেকটা রিজন হচ্ছে আমার হাতে যে কালারটি আছে এটি হচ্ছে ব্ল্যাক কালার। আর এই ফোনটি টোটাল 3টি কালারে পাওয়া যাবে। আমার হাতেরটি হচ্ছে মিডনাইট ব্ল্যাক, এরপর একটা আছে ক্রাশ গ্রিন অ্যান্ড দেন সাকুরা পিঙ্ক। এটাও খুব এলিগেন্ট লুকিং, বাট ওই যে ডাস্ট পড়লে দেখা যায়, এটাই হচ্ছে আমার কাছে একটা ছোটোখাটো প্রবলেম মনে হয়েছে। এছাড়া পেছনের সাইডটা একদমই ক্লিন, উপরের দিকে বাম পাশে হচ্ছে স্কোয়ার শেপের ক্যামেরাটি দেওয়া হয়েছে। আর আমরা যদি নিচের দিকে তাকাই তাহলে পাবো একটি USB Type-C পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, বটম ফায়ারিং সিঙ্গেল স্পিকার, আরেকটি আছে কম্বো অডিও জ্যাক যেটা 3.5mm। আর ডান পাশে আছে পাওয়ার বাটন কাম সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ভলিউম রকার। আর বাম পাশে আছে হাইব্রিড ন্যানো সিম কার্ড স্লট, যেটাতে আপনারা দুইটা ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন, অথবা একটা সিম স্যাক্রিফাইস করে একটা ন্যানো মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। সো মাইক্রো SD কার্ড থেকে ন্যানো যে কার্ডগুলো আছে এগুলো একটু ছোট হয় আকারে, এবং আমাদের দেশে খুব একটা অ্যাভেলেবল না এই কার্ডগুলো। আর উপরের দিকে আছে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন। আর এর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি দুর্দান্ত ফাস্ট ছিল। আমি রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের চাইতে সাইড মাউন্টেডটাই বেশি প্রেফার করে থাকি। আর এর ফেস আনলকটিও বেশ ফাস্ট ছিল। আর এই ফোনটিতে 6.4 ইঞ্চ একটি IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে, যার রেজলিউশন হচ্ছে ফুল HD+, এবং ডিসপ্লের উপরে বাম পাশে কোনায় একটি ছোট্ট ক্যামেরা কাটআউট দেওয়া হয়েছে। আর এই ডিসপ্লের পিক্সেল ডেন্সিটি হচ্ছে 398 ppi। ওভারঅল ডিসপ্লেটি আমার কাছে খুবই ভালো লেগেছে। ডিসপ্লের কালারগুলো বেশ ভালো ছিল, বেশ ভাইব্রেন্ট ছিল। ডিসপ্লেতে কোনো ধরনের ভিউইং অ্যাঙ্গেল নিয়ে সমস্যা পাইনি, কালার নেগেটিভিটি তো প্রশ্নই ওঠে না। সেই সাথে এর যে ব্রাইটনেসটি আছে সেটিও অলমোস্ট এনাফ ছিল। আমি ডে লাইটে ইউজ করেছি, খুব একটা সমস্যা হয়নি। তবে এই ডিসপ্লেতে কি প্রোটেকশন ইউজ করা হয়েছে বা আদৌ করা হয়েছে কিনা এই বিষয়ে কোনো ইনফরমেশন আমি পাইনি। ডিসপ্লেটিতে ভিডিও দেখার সময় আমি তেমন কোনো ডিস্ট্রাকশন ফিল করিনি, কারণ এই যে ক্যামেরা কাটআউটটা আছে সেটার সাইজটা একটু ছোট হওয়ার কারণে এটা অলমোস্ট আননোটিস ছিল। তবে এটাতে ওয়াইড লেভেল 3 সার্টিফিকেশন আছে, সো যারা অনলাইনে স্ট্রিমিং সার্ভিস ইউজ করেন তাদের জন্য এটা একটা ইস্যু হতে পারে। আর আমি জানি আমরা এই ফোনের সফটওয়্যার নিয়ে একটু বেশি কনসার্নড, বাট লেটস টক অ্যাবাউট দ্য হার্ডওয়্যার ফার্স্ট। সো এই ফোনটিতে যে প্রসেসর ইউজ করা হয়েছে এটি হচ্ছে Huawei নিজস্ব হাই সিলিকন কিরিন 810 SoC, এবং এই SoCটি মিড রেঞ্জের জন্য খুবই ভালো এবং বেশ পাওয়ারফুল একটি SoC। আর আমরা যদি মেইন স্ট্রিম কোয়ালকম স্ন্যাপড্রাগনের সাথে কম্পেয়ার করি তাহলে স্ন্যাপড্রাগন 730 এবং 730G এর সাথে সরাসরি কম্পেয়ারেবল হচ্ছে কিরিন 810। যদিও কিছু কিছু জায়গায় কিরিন 810 730G থেকে একটু এগিয়ে থাকবে। ফর এক্সাম্পল এটা 7nm থ্রেডে বিল্ড করা, আর 730G হচ্ছে 8nm থ্রেডে বিল্ড করা। যদিও ডিফারেন্সটা খুবই কম, বাট এটা একটু বেশি পাওয়ার এফিশিয়েন্ট হবে বলে ইন থিওরি বলছে। আর এই যে একটি অক্টা-কোর চিপ, এটাতে 2টি Cortex A76 হাই পারফর্মিং কোর্স ইউজ করা হয়েছে, আর বাকি 6টি হচ্ছে Cortex A55 বা একটু লো পারফর্মিং কোর্স। আর এই চিপসেটটিতে যে GPU ইউজ করা হয়েছে এটি হচ্ছে Mali G52 MP6, যেটা ইন থিওরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G-তে ইউজ করা এর জন্য 618 এর চাইতে বেটার পারফর্ম করবে। সেই সাথে এই চিপসেটটিতে DaVinci NPU আর্কিটেকচার ইউজ করা হয়েছে, যার ফলে এর AI পারফরমেন্স এই রেঞ্জের প্রায় সকল চিপসেটকে পিছনে ফেলে দিচ্ছে। ইভেন গত বছরের কোয়ালকম স্ন্যাপড্রাগন 855, যেটা একটা ফ্ল্যাগশিপ প্রসেসর ছিল, সেই প্রসেসরের AI পারফরমেন্স থেকেও কিরিন 810 এর AI পারফরমেন্স অনেক বেটার হবে, এবং এটার ডিরেক্ট ইম্প্যাক্ট আমরা ক্যামেরাতে দেখতে পারবো। ক্যামেরা সেকশনে গিয়ে এই বিষয়টা নিয়ে আরেকটু কথা বলছি। সেই সাথে এই ফোনটিতে 8GB LPDDR4X RAM ইউজ করা হয়েছে, আর এর ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 128GB UFS 2.1।
সো এর পারফরমেন্সের কথা যদি বলি তাহলে ডে টু ডে পারফরমেন্সে আমি কোনো ধরনের সমস্যা পাইনি, একদমই স্মুথ ছিল। সিঙ্গেল টাস্ক বলেন, মাল্টিটাস্ক বলেন, সব কিছু একদম অ্যাকুরেটলি খুব স্মুথলি চলছিল। আর যদি গেমিং পারফরমেন্সের কথা বলি তাহলে এটাতে আমি পাবজি মোবাইল খেলেছি হাইয়েস্ট সেটিংয়ে এবং হাই গ্রাফিক্সেই চলছিল। হাই গ্রাফিক্সে কোনো ধরনের সমস্যা আমি পাইনি, কোনো ল্যাগ ছিল না, ফ্রেম ড্রপও ছিল না খুব একটা। অ্যাকশন মোমেন্টগুলোতে এটা রেয়ারলি দেখা যায়, আর খুব লম্বা সময় গেম খেলার পরে দু একটা ফ্রেম ড্রপ আপনি পাবেন। আদার দ্যান দ্যাট এরকম আর কোনো ইস্যু ছিল না। এবং যদিও পাবজি মোবাইলটা হচ্ছে একটু আনঅপটিমাইজড গেম, এই কারণে আমরা এই গেমটা দিয়ে টেস্ট করি, স্টিল আমি হচ্ছে কল অফ ডিউটি মোবাইলও এটাতে খেলেছি এবং সেটাও হাই গ্রাফিক্সে কোনো ধরনের সমস্যা ছাড়াই প্লে হচ্ছিল। সো এর নিচে যে গেমগুলো আছে বাকি সবগুলোই আপনারা খুব ইজিলি প্লে করতে পারবেন। আর প্লাস্টিক বডি হওয়ার কারণে খুব একটা হিটও এই ফোনটিতে আমি ফিল করিনি। এবার চলে আসি সফটওয়্যারে। এই ফোনটিতে ইউজ করা হয়েছে EMUI বেসড অন অ্যান্ড্রয়েড 10। যদি আমরা ইন্টারফেসের কথা বলি তাহলে আমার কাছে কোনো সমস্যা মনে হয়নি, যদিও খুব একটা ক্লিন না, দু একটা ব্লোটওয়্যার আছে, বাট আপনারা একটু ক্লিন করে নিলে এটি বেশ ইনটুইটিভ ছিল, বেশ ফাস্ট ছিল, বেশ রেসপন্সিভ ছিল, আমি কোনো ধরনের সমস্যা ফেস করিনি। বাট সমস্যাটা এসে দাঁড়ায় যখনই আমরা জানতে পারি যে এটাতে Huawei মোবাইল সার্ভিস ইউজ করা হয়েছে, গুগল মোবাইল সার্ভিস না ইউজ করে, কারণ গুগলের সাথে একটা সমস্যা চলছে, এটা আমরা মোটামুটি সবাই জানি। যার ফলে এটাতে আমরা গুগল সার্ভিস সম্বলিত যে অ্যাপগুলো আছে, ফর এক্সাম্পল গুগল প্লে স্টোর এটাতে নেই, যেটার অল্টারনেটিভ সলিউশন হচ্ছে Huawei অ্যাপ গ্যালারি। Huawei অ্যাপ গ্যালারিতে নানান রকমের অ্যাপ আছে, কিন্তু অনেক দরকারি অ্যাপ যেগুলো Huawei অ্যাপ গ্যালারিতে নেই সেগুলো ডাউনলোড করারও একটা অল্টারনেটিভ সলিউশন Huawei বের করেছে এবং সেটি হচ্ছে পেটাল সার্চ। এই পেটাল সার্চ অ্যাপটিও আপনাদের Huawei অ্যাপ গ্যালারি থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে এটার ভিতরে যদি যান তাহলে পেটাল সার্চের মাধ্যমে অ্যাকচুয়ালি আপনারা গুগল থেকে বিভিন্ন অ্যাপের এপিকে সার্চ করে করে ইনস্টল করতে পারবেন অটোমেটিক্যালি। এবং এটা একটু বেশি কনভিনিয়েন্ট এই কারণে যে আপনারা একটা অ্যাপে এসে সার্চ করতে পারছেন এবং এটা একটু ট্রাস্টেড, কারণ আমরা গুগলে যদি গিয়ে সার্চ করে অনেক সময় আছে বিভিন্ন স্পাইওয়্যার মালওয়্যার দ্বারা অ্যাটাক্ট হই এপিকে ডাউনলোড করতে গিয়ে, এখান থেকে সার্চ করলে সেই সমস্যাটার হয়তো বা কিছুটা সমাধান হবে। সেই সাথে কিছু অ্যাপ আছে যেগুলো এটাতে ইনস্টল হবে না, ফর এক্সাম্পল ইউটিউব। সো আপনারা ইউটিউবকে চাইলে সরাসরি হোম পেজে শর্টকাট হিসেবে সেভ করে রাখতে পারবেন ওয়েব ভার্সনটা, যেন আপনারা ইউটিউবটা খুব কনভিনিয়েন্টলি ইউজ করতে পারেন। এরকমের আরও কিছু অ্যাপ আছে যেগুলো আপনারা শর্টকাট করতে পারবেন। এবং অ্যাপের নিচে যদি আমরা এরকম একটা রাউন্ড সার্কেল দেখতে পাচ্ছি, এই সার্কেলটা যেটাতে থাকে সেটাকেই আপনারা হোম পেজে নিয়ে যেতে পারবেন। সো ওভারঅল এটা একটা মানে কিছুটা সলিউশন এসছে, আমি বলবো ফুললি আসে নাই, কারণ এখনও পর্যন্ত যেগুলোতে হচ্ছে আপনার মোবাইল সার্ভিস রিকোয়ার করে, মানে গুগল মোবাইল সার্ভিস, সেই অ্যাপগুলো ইউজ করতে পারবেন না। এর বাইরে আমি গুগল ক্রোম, গুগল ম্যাপসের মতো কিছু অ্যাপ ইউজ করেছি যেগুলো খুব স্মুথলি চলছিল কোনো সমস্যা ছাড়াই। এবার চলে আসি ক্যামেরায়। এই ফোনটির পেছনে 4টি ক্যামেরা ইউজ করা হয়েছে, যার প্রাইমারিটি হচ্ছে 48 মেগাপিক্সেল f1.8 অ্যাপাচারের, সেকেন্ডারি লেন্সটি হচ্ছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড শুটার, থার্ড লেন্সটি হচ্ছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স, অ্যান্ড ফাইনালি 2 মেগাপিক্সেলের আরেকটি ডেপথ সেন্সর। যদিও আমরা স্পেক ওয়াইজ ইউজুয়াল ক্যামেরা সেটআপই দেখছি, কিন্তু Huawei সফটওয়্যার প্রসেসিং এবং অন্যান্য টেকনোলজির কারণে এটাকে আমার কাছে একটু বেটার মনে হয়েছে অন্যান্য ফোনগুলো থেকে। এর যে ডে লাইটে তোলা ছবিগুলো প্রাইমারি সেন্সর দিয়ে, সেগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। ছবিগুলো দেখতে বেশ ক্রিস্পি লাগছিল, ছবিগুলোতে শার্পনেস এবং ডিটেল পর্যাপ্ত পরিমাণে রিটেন করতে পারছিল এবং কালারগুলো অলমোস্ট অ্যাকুরেট ছিল। আর ডাইনামিক রেঞ্জের কথা যদি বলি তাহলে HDR এনেবল করে ছবি তুললে ডাইনামিক রেঞ্জের পারফরমেন্সটাও ছিল ইমপ্রেসিভ। পোর্ট্রেট শটে এজ ডিরেকশন অ্যাকুরেট ছিল এবং বোকে ইফেক্ট আছে ডিফারেন্ট স্টাইলের, আপনারা চাইলে যে কোনো একটা স্টাইল পিক করতে পারবেন এবং বোকে স্টাইল সিলেক্ট না করলে কিন্তু পোর্ট্রেট ইফেক্ট আপনারা পাবেন না। তবে পোর্ট্রেট শটে কালারগুলো আমার কাছে অতটা অ্যাকুরেট মনে হয়নি, ফেসের টোন কিংবা অন্যান্য কালারগুলোকে একটু রেড টিন্ট বেশি দিয়ে দিচ্ছিল, যার ফলে মনে হচ্ছিল যে রেড কালারটাকে একটু বেশি ওভার স্যাচুরেট করা হচ্ছে। আদার দেন দ্যাট পোর্ট্রেট শটের ছবিগুলো আমার কাছে ভালোই লেগেছে। আর এর লো লাইট পিকচারগুলো নিয়ে আমি ফুললি স্যাটিসফাইড, স্পেশালি এর নাইট মোডে তোলা ছবিগুলোতে হাইলাইটগুলো খুব সুন্দর করে ব্যালেন্স করতে পারে, সেই সাথে শ্যাডো এরিয়াগুলোতে একটু ব্রাইটনেস নিয়ে এসে একটা ব্যালেন্স তৈরি করে, যার ফলে ছবিগুলো দেখতে বেশ ভালো লাগে। যদিও ডিটেল কিছুটা কমে যায়, তবে নয়েজ এবং গ্রেনের পরিমাণ অনেক কম থাকার ফলে ছবিগুলো দেখতে বেশ ঝকঝকা মনে হয়েছে আমার কাছে। আর ছবির কোয়ালিটির এই ইমপ্রুভমেন্টটা আমি ধারণা করছি Huawei যে অ্যাডভান্সড AI টেকনোলজি আছে সেটার কারণেই হচ্ছে। মুভিং অন টু দি আলট্রাওয়াইড লেন্স। আলট্রাওয়াইড লেন্স দিয়ে তোলা ছবিগুলো আমার কাছে ভালো লেগেছে, ছবিগুলোতে শার্পনেস এবং ডিটেলের পরিমাণটা মোটামুটি মানের থাকে এবং বড় ফিল্ড অফ ভিউর কারণে ছবিগুলো দেখতে বেশ ভালো ছিল। আমি ওভারঅল আলট্রাওয়াইডের ছবির কোয়ালিটিও অন্যান্য ফোন থেকে বেশ ভালো পেয়েছি। এবার যদি ম্যাক্রো লেন্সটা নিয়ে কথা বলি তাহলে এই সেন্সরটা খুব সম্ভবত আমরা রেগুলার যে 2 মেগাপিক্সেলের সেন্সরগুলো দেখি বাজেট ফোনগুলোতে সেগুলোর মতোই, কিন্তু এটার পারফরমেন্সটা একটু বেটার ছিল। স্পেশালি লাইট যদি একটু ভালো থাকে তাহলে আপনারা স্যাম্পলগুলো দেখে হয়তো বুঝতে পারছেন যে ছবির কোয়ালিটি বেশ ভালো আসে। আর এর ক্যামেরা ইন্টারফেসে গিয়ে আপনারা যদি এক্সপ্লোর করেন তাহলে নানান রকমের অপশনস পাবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করবো যদি কেনেন তাহলে একটু এক্সপ্লোর করে দেখবেন। আর এর ছবি নিয়ে আমি যতটা ইমপ্রেসড, ভিডিও নিয়ে ততটা ইমপ্রেসড একদমই হতে পারলাম না, কারণ এটা দিয়ে আপনারা 1080 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করতে পারবেন উইদাউট এনি EIS অর OIS। 4K তো নেই, 1080 60ও নেই, সেই সাথে EIS OIS নেই, যার ফলে ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো আপনারা পাবেন না।
মুভিং অন টু দ্য ফ্রন্ট ক্যামেরা, সামনে একটি 16 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে এবং সামনের ক্যামেরার কোয়ালিটিও পেছনের ক্যামেরার মতো বেশ ইমপ্রেসিভ ছিল। ছবিগুলো দেখতে বেশ ভালো লাগে, কালারগুলো অলমোস্ট অ্যাকুরেট থাকে, শার্পনেস ডিটেলও পর্যাপ্ত পরিমাণে ছিল। সামনের ক্যামেরা দিয়েও আপনারা নাইট মোডে ছবি তুলতে পারবেন, যে ছবিগুলো দেখতে বেশ ভালো লেগেছে। তবে লাইট যদি অনেক কমে যায় তাহলে শার্পনেস ডিটেলের ঘাটতি কিছুটা লক্ষ্য করতে পারবেন। সেই সাথে সামনের ক্যামেরা দিয়ে তোলা পোর্ট্রেট শটগুলো আমার কাছে ভালো লেগেছে, এজ ডিরেকশন অ্যাকুরেট ছিল। তবে আবারও পেছনের ক্যামেরার মতো সামনের ক্যামেরাতেও কিছুটা রেড টিন্ট মাঝে মধ্যে আমি খেয়াল করেছি, যেটা দেখতে খুব একটা ভালো লাগেনি। সামনের ক্যামেরা দিয়েও আপনারা 1080 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করতে পারবেন। সো আমি যদি একটু ক্যামেরা কোয়ালিটি কনক্লুড করি তাহলে শুধু ছবির পার্টে ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা দুটোই আপনাকে ইমপ্রেস করবে, কিন্তু ভিডিওর বেলায় অতটা ইমপ্রেসিভ ছিল না। এবার চলে আসি ব্যাটারিতে। এই ফোনটিতে 4200 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে এবং ফোনটি যদি আপনারা লাইট বা মডারেট ইউজ করেন তাহলে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। যদি একটু হেভি ইউজ করেন তাহলে হয়তো অলমোস্ট একদিন পার হবে না, হয়তো বা বিকেলবেলা একটু চার্জ দেওয়া লাগতে পারে। এবং চার্জিংয়ের কথা যেহেতু বললাম, এই ফোনটিতে 40 ওয়াটের একটি চার্জার দেওয়া হয়েছে এবং এই চার্জার দিয়ে আপনারা অ্যাজ অ্যাডভার্টাইজড আপনারা 70% চার্জ করতে পারবেন অনলি 30 মিনিটসে। আর আমার টেস্টে আমি দেখেছি সিমিলার রেজাল্ট আমি পেয়েছি। 30 মিনিটসে অ্যারাউন্ড 68% পর্যন্ত আমি চার্জ করতে পেরেছিলাম। সো উইচ মিনস বেশ ফাস্ট, এবং মিড রেঞ্জের একটি ফোনে এরকম ফাস্ট চার্জার ইনক্লুড করাটা ডেফিনেটলি একটা অ্যাপ্রিসিয়েট করার মতো ফিচার। সো ব্যাটারি ব্যাকআপ যেমনই হোক না কেন, কিছুক্ষণ চার্জ দিলেই আপনি ফুললি জুস্ড আপ হয়ে যাবেন। এছাড়াও এই ফোনটিতে আছে ব্লুটুথ 5.1, এর বাইরে দরকারি যত সেন্সর আছে অলমোস্ট সবগুলোই বিদ্যমান আছে, তবে এটাতে কোনো নোটিফিকেশন এলইডি নেই। এবং এর যে ইয়ারপিস আছে সেটার কোয়ালিটি ভালো ছিল, কল কোয়ালিটি নিয়ে আমি কোনো সমস্যা পাইনি। সেই সাথে বটম ফায়ারিং যে মনো স্পিকারটি আছে সেটিও বেশ ভালোই পারফর্ম করছিল, বেশ ভালোই লাউড ছিল। এবার কনক্লুশন, যদি সফটওয়্যার পার্টটাকে একটু ওভারলুক করতে পারেন তাহলে এই বাজেটে এটি বেশ ইমপ্রেসিভ একটি ডিভাইস। এর পারফরমেন্স ইমপ্রেসিভ ছিল, এর ক্যামেরা ইমপ্রেসিভ ছিল এক্সেপ্ট ফর দ্য ভিডিও, এর ডিসপ্লে খুবই ভালো ছিল, ব্যাটারি ব্যাকআপ ভালো ছিল, সেই সাথে এর যে 40 ওয়াটের ফাস্ট চার্জিংটা সেটাও ইমপ্রেসিভ ছিল। শুধু সফটওয়্যার পার্টটা একটু স্যাক্রিফাইস করতে হবে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।